নমস্কার। আজ আপনাদেরকে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প। আজকের গল্প আহাম্মক। ভুজঙ্গ ভুজঙ্গর মতনই আচরণ করেছে। ঝাঁটা আছড়ে আছড়ে উঠোন সাফ করতে করতে বংশীর দিদি বিশাখা ভাইয়ের দিকে ধিক্কার হানা দৃষ্টিক্ষেপ করে বলে, দুধ কলা দিয়ে তোয়াজের বিনিময়ে শিরে ছোবল হেনেছে। তুই যেমন নির্বুদ্ধির ঢেঁকি, বেকুব গাড়ল, তাই ডাইনের কোলে পো সমর্পণ করে নিশ্চিন্দ হয়ে ক্যাঁতা মুড়ি দিয়ে শুতে গেলি। উচিত ফল ফলেছে, এখন বসে বসে আঙুল কামড়া। বিশাখার কথাবার্তা এই রকমই বেপরোয়া। ভাইয়ের যে বয়স হয়েছে সেটা সে গ্রাহ্য করে না। তাছাড়া আজ তো মেজাজ তুঙ্গে। গতকাল রাত্রিরে খুব ঝোড়ো হাওয়া বয়েছে, উঠোন ভর্তি ঝরা পাতার জঞ্জাল। বিশাখা সেগুলোকে পিটিয়ে পিটিয়ে জব্দ করে নিয়ে জড়ো করছে। এখন উঠোন রোদে ফাটছে, বিশাখার মেজাজও ফাটছে। এতখানি বেলায় বাসি পাট সারার কথা নয়, আর কাজটা বিশাখারও করার কথা নয়। বিশাখা ভোরবেলা ঘাটে ডুব দিয়ে এসে পুজো পাঠে বসে, তারপর রান্না চাপায়, বাঁধা নিয়ম। কিন্তু আজ সব কিছুতে ছন্দপতন। বংশী দিদির গলার দাপটে বিছানা ছেড়ে এসে দাওয়ার খুঁটিটা ধরে দাঁড়িয়ে দৃশ্যটা অবলোকন করে বলে, চেঁচিয়ে পাড়া মাত করছিস কেন? হ্যাঁ, শিরে ছোবল হেনেছে? এক দণ্ডে জজের রায়। কাল ঝড়ের কালে মানুষ দুটোর কোনো বিপদ আপদ হলো কি না সে চিন্তা নাই। কি ঝড়ের কালে? বলি, প্রেলয়ের ঝড় হয়েছিল বুঝি কাল? চৈত্তিরের বাতাসে দুটো শুকনো পাতা ঝরেছে, তাতেই দুটো দস্যির বিপদ আপদের চিনতে? তুই আর শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করিস নে বনসা। যা ঘটেছে তা তুইও মনে জানছিস, আমিও মনে জানছি। বংশীর মাথা ঘুরছিল, পা দুটো কাঁপছিল, কানের মধ্যে ভোঁ ভোঁ। বংশী আর দাঁড়াতে পারে না। খুঁটির গোড়ায় বসে পড়ে মাথাটা টিপে ধরে বলে, না, তোর মন যা জানছে বংশীর মন তা জানছে না। বংশীর মনে অমন পাপ নাই। কত কারণে বিলম্ব ঘটতে পারে। এমনও হতে পারে মাঝরাত্রিরে দৌড় ধাক্কিয়ে দোর খোলা না পেয়ে ফিরে গেছে। কি বললি? দৌড় ধাক্কিয়ে খোলা না পেয়ে ফিরে গেছে? বনসা। বিশাখা ঝাঁটাটা আছড়ে ফেলে ঘুরে দাঁড়িয়ে বলে, তোর নয় জরাসুরের তাড়সে জ্ঞানগম্যে ছিল না, শুনতে না পেয়েছিলি? এই বিশাখা লক্ষ্মী ছাড়ি কি মরণ ঘুম ঘুমিয়েছিল? বংশী মিনমিনে গলায় বলে, তোর কাল উপুসের শরীর ছিল। ও উপুস? দিদি আজ নতুন উপুস করছে কেমন? কবে দেখেছিস দিদি একাদশীর উপুস করে দোলকে পড়েছে? তো সেই অনাছিষ্টি কথাই যদি মানতে হয় তো শুধুই ফিরে গিয়ে গেল কোথায়? আবার সেই যাত্রা তলায়? তারা এখনো এই চৌপর বেলা অবধি আসর পাতিয়ে বসে আছে। বংশী দুহাতে মাথাটা চেপে ধরে একবার ঝাঁকিয়ে নিয়ে বুঝতে চেষ্টা করে কানের ভোঁ ভোঁটা কমছে কিনা। বুঝতে পারে না, তবু তর্কের ভঙ্গিতে ক্ষীণ সুরেই বলে, তো ভুজঙ্গর খুড়োর ঘর তো একটা আছে গাঁয়ের মধ্যে। ভুজঙ্গর খুড়োর ঘর? বিশাখা হঠাৎ ঠাঁই ঠাঁই করে নিজের কপালেই দুঘাত থাবড়া মেরে ঘেরা কাটা গলায় বলে ওঠে, তোর বুদ্ধির বালাই নিয়ে যে আমার মরতে ইচ্ছে হচ্ছে বনসা। হ্যাঁ, ভুজঙ্গর খুড়োর ঘর? খুড়োর ঘরের ক্যাঁতায় আগুন দিয়ে যে ছেলের মামার ঘরে গিয়ে বসবাস, সেই ছেলে হঠাৎ করে মাঝরাত্রিরে একটা যুবতী পরনারী নিয়ে খুড়োর ঘরে গিয়ে ঠেলে উঠবে, আর তারা ধান দুব্বো দিয়ে বরণ করে ঘরে তুলবে? আহ! বংশী চিঁচি ছেড়ে হঠাৎ চেঁচিয়ে ওঠে, কেবল গুচ্ছির কথার ভনিতে।
ধান দুব্বর কথা আসে কিসে? অসুবিধেয় পড়েছে দেখলে মানুষ ওইটুকু করে না? ওর খুঁড়ো খুঁড়ি তোদের বউকে চেনে না? যদি দেখে যাত্রাতলা থেকে ফিরে দোরটা খোলা পায়নি। বংশী, তোরে গড় করি, আর রাগ বাড়াস নি আমার। যাত্রাতলা থেকে তো তখন সারা গাঁ শুদ্ধ মানুষ ফিরছে, সারা পথ গজানি করতে করতে। আরে খেলে যা, কেবল কুতর্ক, গজানি করে। কে কার করি ধারে? হ্যাঁ, কে জানছে কার ঘরে দুটো মনীষীর মধ্যে একটা ম্যালোয়ারি দাপটে কোঁকাচ্ছে আর অন্যটা উপুসের শরীরে। ফের উপুস উপুস করছিস বনসা? নিষেধ করে দিচ্ছি, ও কথা তুলবি না। বলি, ভোর রাত্রির থেকে বস্তাখানিক বিচিলি কুচিয়ে গোয়ালের গরুগুলোকে জাবনা দিয়ে এলো কে? গোয়াল মুক্ত করলো কে? বলি, তেমন গোলক বৈকুণ্ঠর ঘটনা যদি ঘটেই থাকে, ভুজঙ্গবাবু বন্ধুর পরিবারকে নিয়ে যাত্রার তলা থেকে ফিরে খুড়োর ঘরেই উঠে থাকে, তো দুজনার একজনারও এখনো খুঁয়ারি ভাঙেনি? এতক্ষণে নিজের ঘরে ফিরবে না? সাথে বলছি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বুদ্ধির গলায় দড়ি। বংশী মরিয়া হয়ে বলে ওঠে, নে, যত পারিস মুখ খারাপ কর, মনে শুধু বিষ পুঁটুলি। বলি, মানুষ কি গরু ছাগল যে তাই একদণ্ড বেড়ার আগোলা আলগা দেখলেই গেরস্তের শাকের ক্ষেত মুড়বে? বলি, মেয়ে ছেলের মন, মান অভিমানও তো হতে পারে। ভাবতে পারে ভাই বোনের যুক্তি করে ওদের জব্দ করতে ইচ্ছে করে দৌড় খোলেনি। বিশাখা এখন সেই পাতা ছড়ানো মেটে উঠোনের মধ্যিখানে বসে পড়ে হতাশ গলায় বলে, এ কথাও ভাবতে পারে? এও তোর মনে এসেছে বংশী? বংশী দুহাতের আঙুলগুলো মটমটিয়ে মোটকে শরীরের আড় ভাঙতে ভাঙতে বলে, তা যেটা সম্ভবের মধ্যে সেটা মনে আসবে না তো কি তোর মতন পাপ কথা মনে আসবে? দুবেলা তো জপের মালা ঘোরাস, মন একটু শুদ্ধ হয় না কেন? হ্যাঁ, আমার যে নেহাত গা মাথা কাঁপছে, পা দুখান লটপট করছে, তাই পথে বেরোতে সাহস পাচ্ছি নে, নইলে। গা মাথার আর অপরাধ কি? বিশাখা জড়ো করা ঝরা পাতাগুলো কুড়িয়ে চুপড়িতে ভরতে ভরতে বলে, চৌপর রাত জ্বরে কাঠ ফেটেছে, ধান ছড়িয়ে দিলে ফুটে খই হয়েছে, তো তাই আবার পিত্তি উঠেছে রাত ভোর। সেই শরীর নিয়ে তুই বিছানা ছেড়ে উঠে এসেছিস কি করে, তাই ভাবছি। বংশীর সঙ্গে তার দিদির বাক্যালাপের ভঙ্গিই এই। ভিতর দুজনে পরস্পরের প্রাণ তুল্য, কিন্তু ব্যবহারে দুজনাই যেন দুজনের প্রবল প্রতিপক্ষ। তাই চিঁচি করা বংশী হেনস্তা প্রকাশের গলায় বলে ওঠে, উঠে কি আর সাদে আসতে হয়েছে? তোর চেঁচানিতেই হয়েছে। মানুষ দুটোর হলোটা কি সে খোঁজের গরজ নাই, যত সব আ কথা কু কথা। আমি বলছি, নিঘাত দোদ ধাকিয়ে ফিরে গিয়ে ওই ভুজঙ্গর খুড়োর ঘরেই। বিশাখা জঞ্জালের ঝুড়িটা কাঁখে তুলে নিয়ে গম্ভীর গলায় বলে, ঠিক আছে, আমি যাচ্ছি খোঁজ নিতে, তবে সেটা হবে নিজের মুখে নিজে চুনকালি দেওয়া, স্বেচ্ছায় ঘরের কেলেঙ্কার ছড়ানো। বউ হারিয়ে গেছে খুঁজে বেড়াচ্ছি বলে তল্লাশ করতে গেলে পরে আর অন্য কিছু রটনা করে ঘটনাটা চাপা দিতে পারা যাবে? যাকগে, তোর বুদ্ধিই খাটু। এখন বংশী একটু হতবম্ব হয়ে হাত নেড়ে নিষেধের ভঙ্গি করে। কথাটা তো ঠিক, যদি বংশীর ধারণা ভুল হয়, ওরা অন্য কোথাও আটকে পড়ে থাকে, খুঁজতে বেরোলে সত্যিই ঢি পড়ে যাবে। কিন্তু এখন আর বিশাখা নিষেধ মানে না, হনহনিয়ে চলে যায় অগ্রাহ্যের ভঙ্গিতে। রাতভর জ্বরের মাতনে ক্লান্ত, খিদে তেষ্টায় কাতর বংশী উঠে আর ঘর পর্যন্ত যেতে পারে না, দাওয়াতেই লম্বা হয়। মাথার মধ্যে যেন ডাঙ্গুলি খেলছে,
দিদির তীব্র তীক্ষ্ণ সন্দেহতিক্ত কথাগুলো যেন বুকের মধ্যেটা ফালা ফালা করে একটা আতঙ্কের সৃষ্টি করছে। যে কথা বংশীর স্বপ্নের মধ্যেও আসবার নয়, দিদি অনায়াসে সেই কথাটা নিশ্চিত সত্যের ভাবে বলছে। কি আশ্চর্য! দুর্বলতায় ঘুম ঘুম আচ্ছন্নতা, তার মধ্যে গত সন্ধ্যার ঘটনাটা ছায়া ফেলছে। ছন্দা বংশীকে গা ছুঁয়ে দিব্যি গালিয়ে নিয়েছিল। আজ মেলার মাঠে যাত্রা দেখতে নিয়ে যাবে বংশী। গণেশ অপেরার এই কলঙ্কিনী রাধা পালা আজ কদিন ধরে গোটা মেদিনীপুর জেলাটা তোলপাড় করে বেড়াচ্ছে। কাল এই চন্দ্রকোনায় এসেছিল, আজই অন্যত্র কোথায় চলে যাবে। বংশী একটু ঘুম কাতুরে, রাত জেগে যাত্রা গান শুনতে যাওয়ার তেমন ঝোঁক তার নেই। তবে ভুজঙ্গর আছে, তার ঠেলাতে গেছে কখনো কখনো। এখন আবার এই বছর 3 হলো ছন্দার ঠেলা। নতুন বিয়ের বউ, এখনো কোলে কচি কাঁচা আসেনি, নতুনই রয়ে গেছে। তার আবদার না রেখে উপায় কি? কিন্তু বংশীর কপাল, বিকেল থেকে গা শিরশির শুরু, আর সন্ধে মুখেই কাঁপুনি। হবেই তো, অমাবস্যে পূর্ণিমে একাদশীতেই যে ওই সর্বনেশে জ্বরের যত ভিড়কুটি। বেচারা বংশী। মানিনী বউ বলে কি না, জ্বরকে তুমি সেদে সেদে ডেকে আনছো যাতে যেতে না হয়। বুঝেছি, একটা চাদর কম্বল মুড়ি দিয়ে গেলে কিছুই হতো না। ওই রকমই অবুঝ ছন্দা। হলেও অবুঝ। ছন্দার জল টলটলে চোখ দুটো দেখে ভারী মায়া হয়েছিল বংশীর। আহা, কত সাত করে ফুলছাপ শাড়ি আর লাল টুকটুক জামা পরে সাজগোজ করে রেডি, আর এখন কিনা বংশী তার আশার মুখে ছাই দিতে বসলো। বংশী কাতর হয়ে বলল, চাদর কম্বল অবস্থা তো দেখলি কবার, কি অসুর জ্বর, তাই আবার পিত্তি ওঠার দাপট। ভিড়ের মধ্যে সে দিয়ে পড়লে 5 জনা দূর দূর করে তাড়িয়ে দেবে রে। ছন্দা বলল, ঠিক আছে, তুমিও কম্বল মুড়ি দিয়ে বিছানা নাও গে। ছন্দাও ভূত বাগানের আম গাছের ডালে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলতে যাবে। বিয়ে হয়ে পর্যন্ত তো কেবল সংসারের কন্যা, আর তোমার দিদির মুখ নাড়া। স্বাদ আহ্লাদের কোনো সুয়াদ পেয়েছি? কথাটা অবশ্য ছন্দার অন্যায়। এ তল্লাটে যত বৌঝি আছে তাদের থেকে ছন্দা অনেক আরামে আহ্লাদে আছে। ছন্দার সবসময় সাজগোষ্ঠী টিপটপ। ছন্দা ভালোটি ছাড়া মন্দটি খেতে চায় না, এবং ছন্দাকে এখনো বিশাখা হেঁসেলের ধারে কাছেও যেতে দেয় না। দেয় না হয়তো স্নেহে নয়, নিজের সূচি বাইতে। তবু ছন্দার তো তাতে সুবিধে। তাছাড়া মামার দোকান বন্ধর দিনে বৃহস্পতিবারে ভুজঙ্গ আসে। সে তো রীতিমতো উৎসব, খাওয়া মাখা আড্ডা হুল্লোড়ের ব্যাপার। তাস খেলাও চলে। আবার বংশী আর ভুজঙ্গ 2 বন্ধু গান বাজনার আসরও বসায়। যদিও সে আসর হেড়ে গলার গান আর বেতালা তবলায় চাঁটি, তা হোক, তাতে আহ্লাদের তো ঘাটতি ঘটে না। সে আসরে শ্রোতা বলতে তো এক ছন্দাই। বিশাখা রেগে গনগন করে আড়ালে দাঁত কিড়মিড় করে, কখনো বা বাড়ি ছেড়ে পাড়া বেড়াতে চলে যায়। ভাই আর ভাইয়ের বন্ধু ডাকাডাকি করে, ঠাকুর দেবতার গান হচ্ছে দিদি, এসে শোনোই না বসে। দিদি মুখ বাঁকায়, তোরাই শোন, আমারও তো ভক্তি নাই। ছন্দা অবশ্য তাতে বাঁচে। বাবা, ননদিনী না বাঘিনী। খাওয়ায় মাখায় বটে খুব, সে নিন্দে করতে পারা যাবে না। তবে রাত দিন ওই কড়া চোখের পাহারায় থাকা, বাবা। বংশীর কপাল মন্দ আবার ভালো। কাল বৃহস্পতিবার ছিল না, তবু ভুজঙ্গ এসেছিল যাত্রাপালার টানে। দেখে হাতে চাঁদ পেয়েছিল বংশী। ভগবান প্রেরিত হয়ে এলি তুই ভুজং।
এই ছন্দা বেচারার পালা দেখা পণ্ড করছিলাম আমি। যত এসে গেল, তোরা দুজন যা। ভুজঙ্গ অবশ্য জোর আপত্তি করেছিল। বংশীকে এই অসুখ অবস্থায় ফেলে তারা যাবে যাত্রা শুনতে, এ হয় না। কিন্তু বংশীর নির্বিদে সে আপত্তি শেষ পর্যন্ত টিকল না। বংশী বলল, আরে বাবা, এ তো আর মৃত্যু রোগ নয়। রাতভর শরীরের মধ্যে ড্রাম পিটবে, ভোর রাত্রিরে কুলকুলিয়ে ঘাম ছুটিয়ে জ্বর ছিঁড়ে যাবে। এইটুকুর জন্যে এতদিনের আকাঙ্ক্ষাটা পণ্ড হবে? আহা, কবে থেকে দিন গুনছে বেচারা। তা তোর কাছে থাকবেটা কে? বংশী বলেছিল, কে আবার থাকবে, দিদিই থাকবে। এখন হরি মন্দিরে গেছে পাঠ শুনতে। একাদশীতে পাঠ বসে তো। তবু ভুজঙ্গর খুঁতখুঁতুনি। একা আমার সঙ্গে? ধমক দিয়ে উঠেছিল বংশী। বলি, ও তোর বোন সম্পর্ক না? অতএব আহ্লাদে ডগমগিয়ে বেরিয়ে গিয়েছিল ছন্দা ভুজঙ্গর সঙ্গে। বোন সম্পর্ক? তা মামার বাড়িতে বসবাসকারী ভুজঙ্গর মামাতো ভাইয়ের মাস্তুতো বোনটাও বোন সম্পর্কের বই কি। ভুজঙ্গ আর বংশী তো এক পাড়ারই ছেলে। সেই উদম বয়সের বেলা থেকেই দুজনে প্রাণের বন্ধু। দুজনাই যত রকম সৃষ্টি ছাড়া খেলার সঙ্গী এবং ঈষৎ বয়স হবার পর গান বাজনার ব্যর্থ চেষ্টারও সঙ্গী। তা ব্যর্থ হোক, আহ্লাদের কিছু কমতি ছিল না। বংশীর বাপ মরেছিল, মা ছিল, আর ছিল ওই বিয়ের বছর না ঘুরতেই বিধবা হওয়া দিদি বিশাখা। ভুজঙ্গ কোন অকালেই বাপ মা মরা, প্রায় বেওয়ারিশ অবস্থা। তাই বলতে গেলে তার আসল আস্তানাটি ছিল এই গড়াই বাড়ি। বংশীর মাও খুব স্নেহ করত। বংশী বলতো, তুই এ বাড়িতে এসে থাকলেই পারিস, তোর খুড়ি যখন অত পাজি। ভুজঙ্গ ওর মুখে হাত চাপা দিত, চুপ চুপ। তারপর বলতো, মামা তো ডাকে আমারে, তো চিরদিনের ঠাঁই ছেড়ে অন্য কোথাও যেতে মন চায় না। তা শেষ পর্যন্ত চলেই গিয়েছিল মামার ডাকাডাকিতে। অবশ্য মামার ডাকটা নিঃস্বার্থ স্নেহের নয়। তার দোকানটায় বসবার জন্যে একটা বিশ্বাসী লোকের দরকার ছিল জরুরি। আর মামার নিজের ছেলেটি বাপের ওই কাঁসা পেতলের বাসনের দোকানে বসতে একদম নারাজ। অতএব মা মরা ভাগ্নের উপর স্নেহ উথলালো। মামি অবশ্য বরকে শুনিয়ে শুনিয়ে বলেছিল, তা তো নয়, এই যে আমার একটা মা মরা বুনঝি সংসার কবল থেকে বেরিয়ে এসে আমার সংসারে খাচ্ছে পড়ছে, তাতেই তোমার হিংসের নাড়ি জ্বলে উঠেছে। তবে আমার বোনের ছেলেও এসে থাকুক, খাক। তবে শেষ অবধি মামি ছেলেটার গুণে বশ হয়েছিল। বলতো, ভুজঙ্গটা যদি একটুকু ফর্সা হতো তো ওটার সঙ্গেই বিয়ে দিতুম ছন্দির। দুর্ভাগ্য ভুজঙ্গর যে সে ফর্সার ধারে কাছে যায় না। তা শেষ অবধি কি হতো বলা যায় না, কিন্তু বলা নেই ক নেই, জল জ্যান্ত মামিটা একদিন দুম করে মরে গেল। দিশেহারা মামা অকুল পাথারে। 18 বছরের দস্যি আইবুড়ো ওই শালি ঝিকে সে সামলায় কি করে? মেয়েটার যত রূপ তত স্বাস্থ্য। মামার সেই বিপদে ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছিল ভুজঙ্গ। বংশীর মায়ের কাছে এসে ধরে পড়েছিল ভুজঙ্গ। বউয়ের রূপ দেখে যতটা মজেছিল বংশীর মা, পরে গুণ দেখে ততটা না। তা সে পাটও চুকে গেছে। এখন শুধু দিদি। দিদি বউকে বলে রঙ্গিনী, ঢলানি, আহ্লাদি। কাজ যেটুকু আদায় করে তার কাছ থেকে তার ঠেস পাড়া কথা দিয়ে দিয়ে, নচেত নিজেই সব কাজ করতে বসে। দেখে বংশী বউকে ঠেলে, যাও না, তুমি একটু হাত লাগাও না, দিদি একা মরছে। ছন্দা চোখে জল ভরিয়ে বলে, মাসি 7 জন্মে আমায় জলটুকুন গড়িয়ে খেতে দেয়নি। ভুজংটাকে শুধু সাক্ষী আছে। তা তোর মেশোর বড় মানুষের সংসার, দাসী বাঁধিতে কাজ করত, আমার ঘরে তো আর। সেই তো আমার কপাল।
মাসি আমার সঙ্গে বেইমানি করে বিনে নোটিশে মরল, আর ওই ভুজংদার ভুজুঙে মেশো। তাই এইভাবেই চলে আসছে কবছর নিঃসন্তান দাম্পত্য জীবন। বিশাখা দেয়ালকে শুনিয়ে বলে, বাঁজা মেয়ে ছেলের এত দাপট। ছন্দা আকাশকে শুনিয়ে বলে, কে বাঁজা কে জানে, মাসি তো বলতো পুরুষ বেটা ছেলেও তা হয়। বিশাখা ধেই ধেই করে ওঠে, ও মা, কোথায় যাব আমি? 7 জন্মে শুনি নাই এমন কথা। বউ অবলীলায় বলে, অবোধ অজ্ঞানরা এমন কত কথা না শুনে থাকে। এই বউয়ের ওপর বিশাখার যদি ভালোবাসা না উঠলই দোষ দেওয়া যায় না। কাজেই বংশী ভাবল, দিদি এখন ছন্দার ওপর আক্রোশের বশে যা নয় তাই মুখে আনছে। ভাইয়ের নিষেধে নিরস্ত হয়ে বিশাখা ভুজঙ্গর খুড়োর বাড়ি তার নিখোঁজ ভাই বউয়ের তল্লাশ নিতে গেল? পাগল নাকি? বিশাখা তার ভাইয়ের মতো নির্বোধ নয়। বিশাখা ভুজঙ্গর খুড়োর বাড়ির উঠোনের ধারে জন্মানো থানকুনির পাতা তুলতে গেল। দ্বাদশীর দিন থানকুনি পাতার ঝোল খেলে শরীর ঠান্ডা থাকে, এ আর কার অজানা। ভুজঙ্গর খুড়ি বলল, অপেরা দেখতে গেছিলে নাকি দিদি? বিশাখা বলল, মরণ আমার, আমি নইলে আর অপেরা দেখতে যাবে কে? তোমাদের বউ তো গেছিল, সঙ্গে ভুজঙ্গ, বংশীকে দেখলুম না। বংশীর কথা আর বলো না ভাই, সেজে গুজে বেরোতে যাচ্ছে, তিথির কোটালে তেড়ে জ্বর এসে গেল। তো বউও যেতে চাইছিল না, বংশী জোর করে পাঠিয়ে দিল। বলল কতদিন থেকে আশা করে রয়েছে। তো বেরোনেই সার, দেখা তো হলো লবডঙ্কা। মেলার মাঠে নাকি কে এসে খবর দিয়ে গেছিল মেশোর যায় যায় অসুখ, সেখান থেকেই দুধ দাঁড়িয়ে, কে জানে বুড়ো মরল না রইল। তা ভুজঙ্গও যে সঙ্গে যাবে সেটা আশ্চর্য কথা নয়। ছন্দার মেশো লোকটা ভুজঙ্গরও নিজের মামা। পরে ফাঁস হয়ে যাবে মামা অথবা মেশো জলজান্ত ঘুরছে, তাতে আর বিশাখার দোষ কি? কেউ যদি 70টা সাথে ভুল খবর দিয়ে যায়, বিশাখা যা শুনেছে আর দেখেছে তাই বলেছে। মেলার মাঠ থেকে ছুটে এসে খবরটা দিয়েই ছন্দা চোখ মুছতে মুছতে আর ভুজঙ্গ হন্তদন্ত হয়ে বাস ধরতে ছুটল না। ফিরতি পথে একেবারে ঘাট থেকেই ডুবটা সেরে বিশাখা এসে দেখল বংশী দাওয়ায় পড়ে ঘুমোচ্ছে। মনে মনে তার লক্ষ্মীছাড়ি বউ আর হতচ্ছাড়া বন্ধুর মুণ্ডপাত করে বিশাখা ভাইকে ডেকে তুলে জোর করে নিজের জন্য ভিজিয়ে রাখা বাতাসা ভিজের শরবতটায় কাগজি নেবুর রস মিশিয়ে খাওয়ালো তাকে। তারপর ঘোষণা করল, ভাত পেটে না পড়লে এ দুর্বলতা যাবে না। এই চললুম দুটো ভাতে ভাত ফুটিয়ে আনতে, তুই হাত মুখ ধুয়ে নিয়ে বাসি কাপড় ছেড়ে বস দিকি। বংশী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে, গিয়েছিলি? গেছলুম তো, এই কাগজি নেবু তো ভুজঙ্গদেরই গাছের, কুড়ি দিল কটা। নেই ওখানে? থাকলে আমি রেখে আসতুম। কোনো কারণে মামার ওখানে চলে গেল না তো? বিশাখা তো সেই ধাপ্পাই দিয়ে এসেছে, তবু বলল, এও ভাবছিস? তো সে খোঁজ নেওয়াটা তো আমার দ্বারা হবে না। পটলাকে একবার বলে দেখো না, ও তো বীরসিংহের ওদিকের বাসেই যায়। বিশাখা নিম পাতা চিবানোর গলায় বলে, পটলাকে? তার থেকে খবরের কাগজে ছাপিয়ে দিয়ে আয় না, আমার পরিবার ছন্দারানী হারিয়ে গেছে, তার সাথে আমার প্রাণের দোসর ভুজঙ্গ ভূষণও নিখোঁজ। চুপ মেরে যায় বংশী এবং মনে মনে ঠিক করে নিজেই চলে যাবে চুপি চুপি বীরসিংহেতে। জলজ্যান্ত মানুষ দুটো কি উবে যাবে, আর তাই যেতে দেওয়া হবে নিশ্চেষ্ট হয়ে? কিন্তু বংশীকে আর যেতে হলো না। মামাই লোক পাঠিয়ে জানতে চেয়েছে 2 দিন আগে চলে এসেছে ভুজঙ্গ অপেরা দেখবে বলে, এখনো ফিরল না কেন? অসুখ বিসুখ করেনি তো?
তারপর আর কি, খবরের কাগজে ছাপিয়ে দেওয়ার চাইতে কম কিছু হলো না। 3 গাঁয়ের লোক জেনে ফেলল বংশীর আজন্মের বন্ধু ভুজঙ্গ যাত্রা দেখতে যাওয়া ছুতো করে বংশীর বউটাকে নিয়ে ভেগেছে। চিৎকার আকাশে উঠছে, কেউ আর রেখে ঢেকে কিছু বলছে না। এবং এখন পড়শি পড়শিনীরা সকলেই বিশাখার সঙ্গে গলা মিলিয়ে বলছে বংশীর মুখভূমিতেই এমন ঘটনা ঘটতে পেরেছে। বউ নিয়ে আর বন্ধু নিয়ে যা আদিক্ষেতা দেখিয়েছে, এই পরিণাম হবে এ তো জানা কথা। বংশী অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবে, সবাইয়ের জানা কথা, শুধু বংশীরই কিছু জানা ছিল না। তবু বংশী কিছুতেই মনে প্রাণে বিশ্বাস করতে পারে না ভুজঙ্গ এমন বেঈমানির কাজ করতে পারে। বংশী সম্ভব অসম্ভব অসংখ্য গল্প বানিয়ে যায়। চোর ডাকাত, রোগবালাই, অ্যাক্সিডেন্ট, যত রকম দুর্ঘটনা মানুষের জীবনে সহসা এসে যায়, যেতে পারে, তার মধ্যে একটা জোয়ান পুরুষ আর একটা যুবতী মেয়েকে ফেলে বংশী তাদেরকে লোকচক্ষুর সামনে এনে ফেলে ওই নিন্দুকদেরই ধিক্কার দিতে থাকে। বলে, দেখো এখন বোঝো কেন ওরা 4-5টা দিন রাত্রির এমনভাবে নিখোঁজ হয়ে গেছিল। কার মাথায় ব্যান্ডেজ বাঁধবে বংশী, ভুজঙ্গর না ছন্দার? বুকটা তো দুজনের জন্যই টনটন করে ওঠে। ব্যান্ডেজ বাদ দিলে কলেরা অথবা, কিন্তু মেলাতলায় যাত্রা দেখতে দেখতে মেলায় লোকের সামনে হঠাৎ ওই রকম দুর্ধর্ষ কিছু ঘটবে কি করে? ফেরার পথে? তা সে পথও তো জনশূন্য ছিল না, ওই ভিড়টাই তো ছড়িয়ে পড়েছিল। ধরো ওদের বেশি দেরি হয়ে গেছিল ভিড় ঠেলে আসতে, সেই সুযোগে হঠাৎ পেছন থেকে ডাকাত এসে। পথটা এত সংক্ষিপ্ত যে গল্পগুলো দানা বাঁধতে চায় না। এদিকে গেরস্তের বউয়ের এই 4-5টা রাতের অনুপস্থিতিতে একটা সর্বজনসিদ্ধ পাকা গল্প গড়া হয়ে যায়। আগে থেকেই ষড়যন্ত্র ছিল, সুযোগ খুঁজছিল, হয়ে গেল সুযোগ। দেখো গে, এখন দুজনায় কোথায় গিয়ে সুখের ঘর বেঁধে গুছিয়ে বসেছে। ষড়যন্ত্র না হলে ভুজঙ্গ হঠাৎ বেবারে চলে আসে। ওদের ওখানে দোকানের বন্ধর দিন বৃহস্পতিবার, সেই মতোই আসে। হঠাৎ সোমবারে এলো কেন? তা বংশীর ভাগ্য তার উপর বিরূপ, নইলে সেই মহা মুহূর্তে জ্বরই বা আসে কেন তার? বিশাখার তো এখন দিনের প্রধানতম কাজ হয়েছে ভাইকে ধিক্কার দেওয়া। যতই দেখে বংশীর মুখটা শুকনো, চোখ দুটো ফেলফেলে, বংশী খেতে বসে ভাত নাড়াচাড়া করে আর পারছি না বলে উঠে যায়, ততই প্রাণের মধ্যে জ্বলতে থাকে বিশাখার। আর সেই জ্বালাটা ঝাড়ে সেই বংশীরই উপর। তাই এমনই হয় বই কি, অসাবধানে রোগ বাঁধালে লোকে রোগীটাকেই বকে। ছোট ছেলেটা দুষ্টুমি করতে করতে আছাড় খেলে মা ছুটে এসে তাকে তুলে ধরে আগেই দুঘা বসিয়ে দেয়। সারা সংসারের কাজ তো এখন বিশাখার ঘাড়েই। হলেও দুটো মানুষ, হেঁসেল তো দুটো, গরু বাছুর আছে, গাছপালা আছে। বিশাখা হাতে কাজ করে আর মুখে বান ছোঁড়ে। ছন্দা, ভুজঙ্গ এসে গেছে, চায়ের জল চাপা। ছন্দা, জবিয়ে তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে জম্পেশ করে মুড়ি মাখ। ছন্দা, ভুজঙ্গর জন্য দুটো ফুলুরি ভাজ দেখি চটপট। ভুজঙ্গ, ডিম ভরা ট্যাংরা পেয়েছি, আজ খেয়ে যেতে হবে। এইসব বাক্যসমূহের স্বরটা অবশ্য বিশাখারই, আর সুরটা অবশ্যই বংশীর। সেই সুরের বানটাই ছোঁড়ে বিশাখা। প্রথম দুদিন বংশী রেগে উঠেছে, বলেছে, এসব বংশী নতুন বলে নাই, আর শুধু ছন্দাই যোগান দেয় নাই, তুইও দিয়েছিস, মাও দিয়েছে। মা তো ভুজং এসে বলে। সে আলাদা বৃত্তান্ত, তখন এত রঙ্গরসের কারখানা ছিল না।
এখন রঙ্গরসের ফোয়ারা ছুটছে। দুটো পুরুষের মধ্যে কে যে রূপসীর স্বামী আর কে যে তার বন্ধু বোঝা দেয়। রূপসীটা একজনের বোন সম্পর্ক, তা মনে রাখিস দিদি। থাম, আমারে আর সম্পর্ক দেখাতে আসিস না। ধান সম্পর্কে যেমন পোয়াল মাসি, এও তেমনি বোন। তাই অজ্ঞান হয়ে বন্ধুতা। তোরা দুজনায় গপ্প কর, আমি একটুকু ঘুরে আসি। তোরা ততক্ষণ তাস ভাজা, আমি দুটো পান কিনে আনি। চিরকেলে বৃত্তান্ত, ঘি আর আগুন, বেড়াল আর মাছ। শুনতে শুনতে বংশী ক্রমশ গুম হয়ে গেছে, আর বাদ প্রতিবাদ করছে না, এবং ক্রমশ হারিয়ে যাওয়া দুটো মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। নিতান্ত সরল, অবোধ, বিশ্বস্ত কোনো হৃদয় একবার যদি বিশ্বাস হারিয়ে ফেলে, সেটা বড় ভয়ঙ্কর হয়ে ওঠে। হিংস্র হয়ে উঠতে থাকে বংশী। একবার ওদের পেতেই হবে। যাবে কোথায়? বংশী অন্তত সেই বেঈমান ভুজঙ্গকে নিজের হাতে নিকেশ করবে। ভুজঙ্গ যদি এত বড় মহা পাপ করতে পারে, বংশী বা ভুজঙ্গর গলাটা ধর থেকে আলাদা করে দেওয়ার মতো কিংবা মাথাটা দুফাঁক করে দেওয়ার মতো পাপটা করতে পারবে না কেন? কোথা থেকে একখানা বাঁশ কাটা পেল্লায় কাটারি খুঁজে বার করে পাথরে ঘষে ঘষে শান দিতে থাকে। চোখ পড়ল একদিন বিশাখার। শিউরে উঠে বলল, ওটা কি হবে? বংশী বলল, ভয় নাই, নিজের গলায় কোপ দিতে শান দিচ্ছি না, শুয়োর মারবার তরে কোষে শান লাগাচ্ছি। শুয়োর? ইয়ে মা! দিদির আকাশ থেকে পতন। শুয়োর মেরে কি করবি? মাংস খাবি? ছি 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 ছি। তোকে বলেছি মাংস খাবো? কেবল কথা। বংশীর দিকে তাকিয়ে বিশাখা একটু ভয় খায়। চোখ দুটো কটকটে আর লাল লাল, মাথা রুক্ষ, হাতে পায়ে খড়ি উঠেছে, দাড়ি কামানোর অনিয়মে মুখে জঞ্জাল, পরন পরিচ্ছদের ছিঁড়িছান নেই। সেই সদাহাস্য মুখ, বাবু বাবু শৌখিন শান্ত বংশী, যার জানা জগতে ছিল মানুষ গরু ছাগল নয়, আগল আলগা দেখলেই গেরস্তের শাকের ক্ষেত মুড়োতে আসে না। সেই বংশী একখানা ধারালো অস্তরে শান দিচ্ছে। পাগল টাগল হয়ে যাবে না তো? বিশাখা গ্রামের সব ঠাকুর দেবতার নাম করে করে মানত করে। সকল কাজকর্ম ঘুচিয়ে বংশী একটা চটের থলি হাতে ঝুলিয়ে যখন তখন যাই বা কোথায়। বংশীর অনুপস্থিতিতে একদিন সেই শান দেওয়া দাটা সরিয়ে ফেলবে বলে খুঁজে বেড়ালো বিশাখা, পেল না। তা পাবার কথাও নয়, বংশীর তো সেটা সঙ্গের সাথী। বংশী যত বাসের গুমটির ধারে কাছে ঘুরে ঘুরে বেড়ায়, একদিন না একদিন কি দেখতে পেয়ে যাবে না? শয়তানও কোনো সময় নিজের দুষ্কৃত কর্মের জায়গাটায় উঁকি মারতে আসে, সেও আসবেই। এলে এলে যা করবে তা মুখস্থ হয়ে আছে বংশীর। দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে বলে উঠবে, নেমুখারাম, বেঈমান, শয়তান! তোরও যদি কোনো ভগবান থাকে তো তাকে স্মরণ কর, এই তোর জীবনের শেষ ক্ষণ। ঝোলা থেকে টেনে বার করবে প্রতিদিন একবার করে শান দেওয়া ঝকঝকে অস্ত্রখানা। বংশীর হিসেবে ভুল নেই। শয়তান এসে পদার্পণ করে তার দুষ্কৃতির জায়গায়। তমলুক থেকে আসা বাস থেকে লাফিয়ে নেমে পড়ে। অবিশ্বাস্য হলেও সত্যি। তা একা যে? পাপের সঙ্গিনীটাকে সঙ্গে আনার সাহস হয়নি বুঝি? তা না আনুক, আসল পাপী তো কাল ভুজঙ্গ, যে নাকি নিত্য দুধ কলা ভোগের বিনিময়ে একদিন শিরে ছোবল হানতে দ্বিধা করে না। কিন্তু এটা কি হলো? বংশীর সব গড়বড় হয়ে যাচ্ছে কেন? রিহার্সাল দিয়ে দিয়ে মুখস্থ করা সংলাপগুলো
গুলিয়ে হারিয়ে যাচ্ছে কেন? বাঘের মতো ঝাঁপিয়ে পড়বার বদলে বংশী চোরের মতো আড়ালে সরে যাবার চেষ্টা করছে কেন? চোখাচোখি হলে পাছে পাজিটা ছুট মারে, তাই এই সতর্কতা? ব্যাপারটা কি? সব উল্টে পাল্টে গেল নাকি? ও কোন সাহসে হনহনিয়ে বংশীর এই আড়ালের দিকেই চলে আসছে? তার মানে দেখতে পেয়েছে? তাহলে বংশী কি ছুট মারবে? তার যে জ্বর আসার মতো কাঁপুনি ধরছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই দিকেই আসছে। তো চেহারারে কি হাল হয়েছে বাছাধনের? সুখের ঘর পাতিয়ে? রংটাই কালো ছিল, কি চেকনাই ছিল সেই রঙে। আর নাক মুখ চোখ মা বলতো বাটালি দিয়ে কুঁদে কাটা। যেটা এগিয়ে আসছে সেটা তো একখানা পোড়া কাঠ। ধুলোয় ধুসকুন্ডি হাত পা, মুখ চোখও যেন বোঝা যাচ্ছে না। সেই লোকটাই তো? আর একটু না দেখে ঝাঁপিয়ে পড়াটা ঠিক হবে না। আর একটু দেখবার আগেই সামনে ধ্বনিত হলো, বংশী, তুই তাহলে বেঁচে আছিস? ওহ, কি মন প্রাণ নিয়েই যে! বংশী আত্মস্থ হলো, ব্যঙ্গের গলায় বলল, বেঁচে আছি দেখে বড্ড আশাভঙ্গ হলো কেমন? ভুজঙ্গ থতমত খেয়ে বলল, তার মানে? মানে এখনই টের পাবি। আগে বল, তাকে কোথায় রেখে এসেছিস? এখন বংশীর স্বর পাথর, দৃষ্টি পাথর। ঝোলা থেকে জিনিসটা একটু বার করে দেখিয়ে বলে, চিনিস এ জিনিস? ভুজঙ্গ পাথর হয়ে যায়, খুব স্থির আর শান্ত গলায় বলে, ঠিক আছে, তবে একটু নির্জনে যেতে হবে। এখানে কোনো ঘটনা ঘটলে 5 জনের চোখে পড়ে যেতে পারে, তোর হাতে দড়ি পড়ে যাবে। আমার জন্য বড্ড দরদ না? ভুজঙ্গ আরো শান্তভাবে বলে, তোর একটা বিধবা দিদি আছে বংশী, জগতে তার আর কেউ নাই। ওসব মহৎ কথা রাখ, সে কোথায় আগে জবাব দে। জবাব দেবার কিছু নাই। কি? তাহলে 5 জনে যা বলছে তাই সত্যি? তাকে মোটা টাকায় মেয়ে কেনাদের কাছে বেচে দিয়েছিস? ভুজঙ্গ নিরুত্তাপ গলায় বলে, 5 জনে এ কথাও বলে? দিন পেলে বলবে না? বলার জন্যই তো বিশ্ব সংসার মুখিয়ে থাকে। ভুজঙ্গ সোজা দাঁড়িয়ে ধারালো গলায় বলে, ঠিক আছে, সব কথার অবসান হয়ে যাক। বার কর ওটা, ঘাড়ে বসিয়ে দে। হতভাগা ভুজঙ্গর মৃত্যু যন্ত্রণা শেষ হোক। বাবা, খুব অ্যাক্টিং করছিস তো। তোর আবার কিসের যন্ত্রণা? মাথা ঠিক থাকলে বুঝতিস বংশী কিসের যন্ত্রণা। দেখে মনে হচ্ছে মাথা ঠিকঠাক নাই। কি কি বললি? মাথার ঠিক নেই আমার? শালা নেমো কারাম বেঈমান, তোর এই অবস্থা হলে। এই, বেঈমান বলবি না বংশী। তোর পরিবারকে আমি ভুজুং দিয়ে বার করে নিয়ে ভেগে যাইনি। তুই জোর করে আমার ঘাড়ে তোর রঙ্গিনী পরিবারখানিকে গচিয়ে দিয়েছিলি, আর সে আমার মুন্ডুপাত করে। থাক ওসব কথা, তুই কোপটা বসিয়ে দে, জ্বালা জুড়োক। বার কর বার কর, দেখি নিজেই নিজের গলায়। বংশী তাড়াতাড়ি ঝোলাটা মাটিতে ফেলে, তার উপর শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে বলে, তার না, হাতে পেয়ে তারপর তুমি শালা আমার ঘাড়ে কোপ বসিয়ে দাও। এ সন্দেহ হচ্ছে তোর বংশী? হঠাৎ হাউ হাউ করে কেঁদে ওঠে ভুজঙ্গ। বংশী হতবম্ব হয়ে তাকায়, তারপর ফস করে সে রামদাখানা ঝোলা থেকে টেনে বার করে ছুঁড়ে খানিক দূরের একটা পচা ডোবার মধ্যে ফেলে দিয়ে বলে ওঠে, ভুজঙ্গ, তুই আমায় 7 ঘা জুতো মার। ভুজঙ্গর হাত দুটো চেপে ধরে বংশী। ভুজঙ্গ একটু মলিন হাসি হেসে বলে, তোকে মারার প্রশ্ন আসে না বংশী। নিজেকেই নিজে দুবেলা 10-20 ঘা জুতো মেরেছি রে। এই দুটো হপ্তা বিশ্ব বিস্মরণ হয়ে সকল কর্ম ভাসিয়ে সাধনা করে
একটা মতিচ্ছন্ন হওয়া ঠ্যাঁটা মেয়ে ছেলেকে বাগে আনতে পারলাম না। হাতে পায়ে ধরে বলেছে, কোন মুখে একা আমি ফিরে গিয়ে বংশীকে মুখ দেখাবো ছন্দা? একবারও অন্তত ফিরে চল, তারপর নয় আবার যা খুশি করিস। তো ভ্যাংচানি কেটে বলেছে, হ্যাঁ, খাঁচা ভেঙে বেরিয়ে আসা পাখি আবার খাঁচায় গিয়ে ঢুকবে? তোমাদের মতন বুদ্ধু নই। বংশী আসতে বলে, আর কারোর সঙ্গে ভেগে বুঝি? আর কারোর সঙ্গে না, অত নিচু নজর নয় মহারানীর। মগডালের ফলের দিকে তার হাত। তোরে কি বলবো রে বংশী, অপেরার পালার হিরোইনটাকে দেখে পর্যন্ত বলতে থেকেছে, ও আমার ছেলেবেলা সই, চিনতে পেরেছি, পালার শেষে ওর সাথে দেখা করে যাব। তারপর এক অদ্ভুত অবস্থা ভুজঙ্গর। মেলার মাঠ খালি হয়ে গেল, যে যার চলে গেল। ভুজঙ্গ সেই যাত্রা দলের তাঁবুর বাইরে হাপিত্যেশি হয়ে দাঁড়িয়ে আছে। ছন্দা ভিতরে ঢুকে বসে আছে তার সইয়ের কাছে। তারপর একটা লোক দিয়ে খবর পাঠালো, ভুজঙ্গবাবুকে ফিরে যেতে বলো, আমি এদের দলের সঙ্গে ভোরবেলা ঘাটাল যাচ্ছি, আর একটা নতুন পালা হবে সেখানে। বোস তুই বংশী আমার অবস্থা। ভুজঙ্গ দুহাতে মাথাটা চেপে ধরে বলে, আমি একা বাড়ি ফিরে আসবো গালে মুখে চুনকালি মেখে? বলবো, বংশী তোর বউটা আমার হাত ফসকে পালিয়ে গেছে। ওদের সঙ্গে সঙ্গে আমিও চললাম সেই ঘাটালে। দেখাই করতে চায় না, বলে পালার দলে নাম লেখাবো। অথচ ছেড়ে চলেই বা আসি কি করে? ঘাটাল থেকে দাসপুর মহিষাদল, সেখান থেকে তমলুক। দেখা হলেই দই দস্তর করি, ছন্দা ফিরে চল। শেষ পর্যন্ত অধিকারীকে পুলিশের ভয় দেখাই পর্যন্ত। তো ওরা হলো গিয়ে দুধে ওস্তাদ। বলে কি না, জান জান মশাই, কত পুলিশ আনতে পারে নানুন। ছন্দা দেবী নাবালিকা নয়, সাবালিকা। ওর নিজের জীবন নিয়ে যা ইচ্ছে করার স্বাধীনতা আছে। ছন্দাও এসে খড়খড়িয়ে শুনিয়ে দিল, কেন হতে দিয়ে পড়ে আছো ভুজঙ্গদা? আমার আর সেই পচা সংসারে গিয়ে হাঁড়ি কুড়ি নাড়ার বাসনা নাই। পয়লা নম্বরই আমায় একটা পালায় হিরোইনের রোল দেবে বলে অধিকারী মশাই প্রমিস করেছে। তবু মান খুইয়ে প্রায় কেঁদে ফেলে বলল, ধর্মের দোহাই ছন্দা, এতে তো স্বামীর মুখটা কিরকম পুড়বে, আর আমার মুখটা কোথায় থাকবে তা একটু ভেবে দেখবি না? তা বেহায়া লক্ষ্মী ছাড়া মেয়ে হিহি করে হেসে গড়িয়ে পড়ে বলল কি না, ভুজঙ্গভূষণ আর বংশীবদনের মুখ রক্ষের দায়ে কি ছন্দা খত লিখে রেখে দিয়েছিল কখনো? বলল এই কথা। হঠাৎ বংশী ভুজঙ্গকে চমকে দিয়ে হা হা করে হেসে উঠে বলে, আর সেই মুখ পোড়া বংশীবদন ওই বেহেড বেহায়া বুদ্ধিভ্রষ্ট মেয়ে ছেলেটার কারণে শম্ভু নিশম্ভুর রোলে নেবে চিরকালের তোকে খতম করার তালে অস্ত্রশা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। দিদি সাদে বলে, নির্বুদ্ধির ঢেঁকি, আহাম্মুখের রাজা। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।